নমস্কার, ডব্লিউপিএসসি মডেল পেপার 2 এ আজকে আমরা 21 থেকে 30 পর্যন্ত প্রশ্নের উত্তর করব। তো দেখে নেওয়া যাক প্রথম প্রশ্ন, কোশ্চেন নাম্বার 21। If any tension reinforcement in an RC beams attains its yield stress during loading before the concrete in the compression zone fail due to crushing, the beam is said to be। এখানে বলছে যে যদি কোনো একটা বিমের উপরে লোড দেওয়া হয়, আচ্ছা এই বিমে কি আছে, কংক্রিট আছে অ্যান্ড রড আছে, এটা আরসি বিম, ওকে, মানে রেনফোর্স কংক্রিট বিম। তো এই বিমের উপর লোড দেওয়া হলো, লোড দেওয়ার ফলে দেখা যাচ্ছে যে এই বিমের যে রেনফোর্সমেন্ট আছে সেটা আগে তার ইয়েল্ড স্ট্রেসে পৌঁছাচ্ছে, তারপরে কংক্রিট তার কাসিং স্ট্রেন্থে পৌঁছাচ্ছে। তার মানে আগে রেনফোর্সমেন্ট ফেল করছে, তারপরে কংক্রিট ফেল করছে। এই ধরনের বিমকে কি বিম বলা হয়? অপশন দেখে নিই। অপশন এ আন্ডার রেনফোর্স বিম, অপশন বি ওভার রেনফোর্স বিম, অপশন সি ব্যালেন্স বিম, অপশন ডি নন হোমোজিনিয়াস। তো প্রথমে আমরা দেখে নিই আন্ডার রেনফোর্স সেকশন। রেনফোর্স কংক্রিট বিম সেকশনস in which the steel sections reaches yield strain at loads lower than the load at which the concrete reaches failure strain are called under reinforced section। এখানে বলছে যে একটা বিম আছে, সেই বিম আরসি বিম আছে, মানে রেনফোর্স কংক্রিট বিম আছে, সেই বিমের উপর একটা লোড দেওয়া হচ্ছে। এখন বলছে যেই লোডে কংক্রিট ফেল করবে তার থেকে কম লোডে স্টিল ফেল করে যাবে, এটাই হলো আন্ডার রেনফোর্স সেকশন। মানে স্টিল আগে ফেল করবে, তারপরে কংক্রিট ফেল করবে, মানে হায়ার লোডে কংক্রিট ফেল করবে, লোয়ার লোডে স্টিল ফেল করবে। ইন আন্ডার রেনফোর্স সেকশনস স্টিল ইজ লেস, so it starts to yield fast and then crack starts appearing on concrete and structure fails slowly। তাহলে এখানে বলছে যে আন্ডার রেনফোর্স সেকশনের ক্ষেত্রে কি হয়, স্টিল কম থাকে, সেই জন্যে স্টিল কি করে ফাস্ট ভাঙা শুরু হয় এবং কংক্রিটের মধ্যে ক্র্যাক দেখা দেয় আর স্ট্রাকচার ধীরে ধীরে ফেল করে। ইট গিভস আস ওয়ার্নিং অ্যান্ড টাইম টু এসকেপ বিফোর কোল্যাপস। এর ফলে আমরা একটা ওয়ার্নিং পাই যে হ্যাঁ এবারে স্ট্রাকচারটা ভেঙে পড়তে পারে বা কোল্যাপস করবে, এরকম একটা ওয়ার্নিং আমরা পাই। অনেক জায়গায় ছাদের উপরে দেখা যায় ছাদের তলা থেকে কংক্রিট খসে খসে পড়ে, এটা হলো আন্ডার রেনফোর্স সেকশনের একটা উদাহরণ বলা যায়। ছাদের কংক্রিট খসে খসে পড়ে, রড বের হয়ে যায়, দিস ইজ দ্য এক্সাম্পল অফ আন্ডার রেনফোর্স সেকশন। নেক্সট, ওভার রেনফোর্স সেকশন। Reinforced concrete beam sections in which the failure strain in concrete is reaches earlier than the yield strain of steel is reached। Under reinforced section এর উল্টো হলো over reinforced section। এখানে যেই লোডে কোন একটা আরসি বিমে যেই লোডে কংক্রিট ফেল করবে তার থেকে বেশি লোডে স্টিল ফেল করবে। মানে একটা সার্টেন লোড আছে, সেই লোডে আগে কংক্রিট ফেল করে যাবে, এবার সেটাকে যদি ইনক্রিজ করা হয় তারপরে স্টিল ফেল করবে। ইন ওভার রেনফোর্স সেকশনস কংক্রিট ব্রেকস ফাস্ট অ্যান্ড ইট ইজ এ ব্রিটল ফেলিওর। ওভার রেনফোর্স সেকশনে কংক্রিট ফাস্ট ব্রেক করবে, যেটা আমি আগেই বললাম, আর এটাকে ব্রিটল ফেলিওর বলা হয়। তার কারণ হচ্ছে স্ট্রাকচার উইল কোল্যাপস ইনস্ট্যান্টলি। তার কারণ হচ্ছে ওভার রেনফোর্স সেকশনের ক্ষেত্রে স্ট্রাকচার সঙ্গে সঙ্গে ভেঙে পড়ে যায়, কোনো ওয়ার্নিং দেয় না। সো উই হ্যাভ নো টাইম টু এসকেপ অ্যান্ড সেভ আওয়ার লাইফস বিফোর কোল্যাপস। যদি ঘরের স্ট্রাকচারের ভিতরে কেউ থাকে ওভার রেনফোর্স সেকশনের ক্ষেত্রে, তাহলে এটা ওয়ার্নিং দেবে না, সঙ্গে সঙ্গে ভেঙে পড়ে যাবে, অ্যান্ড এটা খুব হার্মফুল। যদি ভিতরে কেউ থাকে সঙ্গে সঙ্গে সেও চাপা পড়ে যেতে পারে, অ্যান্ড কোনো একটা দুর্ঘটনা ঘটে যেতেই পারে। নেক্সট, ব্যালেন্স সেকশন।
reinforced concrete beam sections in which the tension steel also reaches yield strength simultaneously as the concrete reaches the failure strength in bending are known as balance section. Balance section এর ক্ষেত্রে কি হয়, একটা সার্টেন লোডেই স্টিল এবং কংক্রিট সাইমেন্টেনিয়াসলি তাদের ফেলিওর স্ট্রেন্থে পৌঁছে যায়। In balance section, both steel and concrete will reach their limiting values simultaneously. মানে কংক্রিট আর স্টিল একই সাথে তাদের লিমিটিং ভ্যালুতে পৌঁছে যায়। এটা হলো ব্যালেন্স সেকশনের ক্ষেত্রে। তাহলে এখানে বলেছে যে রেনফোর্সমেন্ট আগেই ইয়েল্ড স্ট্রেসে পৌঁছাচ্ছে বিফোর কংক্রিট ফেল টু ক্রাসিং। মানে তাহলে রেনফোর্সমেন্ট কম আর দেওয়া হয়েছে, সেই জন্য আগে রেনফোর্সমেন্ট ক্র্যাশ করে যাচ্ছে বা রেনফোর্সমেন্ট ইয়েল্ড স্ট্রেসে প্রথমে পৌঁছে যাচ্ছে, তার লিমিটিং ভ্যালুতে ফার্স্ট পৌঁছে যাচ্ছে। তাহলে এটা সঠিক অ্যান্সার হবে অপশন এ, আন্ডার রেনফোর্স সেকশন। নেক্সট কোয়েশ্চেন, কোয়েশ্চেন নাম্বার 22. The distance between the centroid of the area of tension reinforcement and the maximum compressive fiber in a reinforced concrete beam design is known as. এখানে বলছে যে ডিস্টেন্স বিটুইন টেনশন রেনফোর্সমেন্টের সেন্ট্রয়েড থেকে কম্প্রেসিভ ফাইবারের ম্যাক্সিমাম কম্প্রেসিভ ফাইবারের যে ডিস্টেন্স সেটাকে কি বলা হয়? প্রথমে অপশন দেখে নিই। অপশন এ ওভারঅল ডেপথ, অপশন বি ইফেক্টিভ ডেপথ, অপশন সি লিভার আর্ম, অপশন ডি ডেপথ অফ নিউট্রাল অ্যাক্সিস। তার মানে কি, ধরা যাক এটা একটা বিম আছে, বিমের এটা রেনফোর্সমেন্ট, ওকে। এবার বলছে টেনশন রেনফোর্সমেন্টের যে সেন্ট্রয়েড সেখান থেকে ম্যাক্সিমাম যে কম্প্রেসিভ ফাইবার মানে টপ অফ দ্য কম্প্রেসিভ ফাইবার এর যে ডিস্টেন্স এটাকে কি বলা হয়? এটাকে বলা হয় ইফেক্টিভ ডেপথ। ইফেক্টিভ ডেপথ। আর ম্যাক্সিমাম কম্প্রেসিভ ফাইবার থেকে বটম এই টোটাল যে ডিস্টেন্স মানে ডেপথ অফ দ্য বিম, দিস ইজ কল্ড ওভারঅল ডেপথ। ওভারঅল ডেপথ। আর লিভার আর্ম কাকে বলে? লিভার আর্ম, it is distance between resultant compressive force in concrete and the resultant tensile force in steel as reinforcement in a cracked section of RCB. তো এখানে বলছে যে কোনো একটা আরসি বিমের যে রেজাল্টেন্ট কম্প্রেসিভ ফোর্স অ্যান্ড দ্য রেজাল্টেন্ট টেনসাইল ফোর্স এদের যে ডিস্টেন্স এটাকে লিভার আর্ম বলা হয়। নেক্সট ইফেক্টিভ ডেপথ। The effective depth is the distance between the centroid of the area of tension reinforcement and the maximum compressive fiber in a reinforced concrete beam design. মানে টেনশন রেনফোর্সমেন্টের সেন্ট্রয়েড থেকে ম্যাক্সিমাম টপ অফ দ্য কম্প্রেসিভ ফাইবারের যে ডিস্টেন্স সেটাকে বলা হয় ইফেক্টিভ ডেপথ। থার্ড, নিউট্রাল অ্যাক্সিস। নিউট্রাল অ্যাক্সিস ইজ দ্য অ্যাক্সিস which divides the tensile and compression zone in concrete. কম্প্রেশন আর টেনসাইল জোনকে যে অ্যাক্সিস ডিভাইড করে সেটাকে নিউট্রাল অ্যাক্সিস বলা হয়। তাহলে এখানে আমাদের সঠিক উত্তর হলো অপশন বি, ইফেক্টিভ ডেপথ। নেক্সট কোয়েশ্চেন, কোয়েশ্চেন নাম্বার 23. The symmetry of the stress tensor at a point in a body when at equilibrium is obtained from. এখানে বলছে যে কোনো একটা বডির কোনো একটা পয়েন্টে স্ট্রেস টেনসরের যে সিমেট্রি এটা যখন ইকুইলিব্রিয়ামে থাকবে তখন এটা আমরা কোন ফর্মুলা থেকে পাবো? নিচের কোন ফর্মুলা থেকে পাবো? তো অপশন দেখে নিই। অপশন এ কনজারভেশন অফ মাস, অপশন বি ফোর্স ইকুইলিব্রিয়াম ইকুয়েশনস, অপশন সি মোমেন্ট ইকুইলিব্রিয়াম ইকুয়েশনস, অপশন ডি কনজারভেশন অফ এনার্জি। দেখে না যে shear stresses are balancing by moment equilibrium. আমরা shear stress কে কার দ্বারা ব্যালেন্স করে থাকি? moment equilibrium কে। and normal stresses are balancing by force equilibrium. তাহলে
শিয়ার স্ট্রেস মোমেন্ট ইকুইলিব্রিয়াম দিয়ে ব্যালেন্স করা হয় বা নির্ণয় করা হয়, আর নর্মাল স্ট্রেস ফোর্স ইকুইলিব্রিয়াম দিয়ে। ইন এ স্ট্রেস টেন্সর শিয়ার স্ট্রেসেস আর সিমেট্রিক। স্ট্রেস টেন্সারে শিয়ার স্ট্রেস সিমেট্রিক হয়। So the symmetry of stress tensor at a point is obtained from moment equilibrium equation. যেহেতু কোন একটা স্ট্রেস টেন্সরে শিয়ার স্ট্রেস সিমেট্রিক হয়, সেই কারণে আমরা কোনো একটা পয়েন্টে স্ট্রেস টেন্সর কিভাবে পাবো? মোমেন্ট ইকুইলিব্রিয়াম ইকুয়েশন দ্বারা। তাহলে এখানে সঠিক অ্যান্সার অপশন সি, মোমেন্ট ইকুইলিব্রিয়াম ইকুয়েশনস। Next question, question number 24. A hinge support in a real beam. এখানে বলছে কোন একটা রিয়েল বিমে হিঞ্জ সাপোর্ট, ফার্স্ট অপশন দেখিনি, becomes an internal hinge in a conjugate beam. কনজুগেট বিমের ক্ষেত্রে এটা ইন্টারনাল হিঞ্জ হয়ে যাবে। অপশন বি, চেঞ্জেস টু এ ফ্রি সাপোর্ট ইন এ কনজুগেট বিম। কনজুগেট বিমের ক্ষেত্রে এটা চেঞ্জ হয়ে যাবে ফ্রি সাপোর্টে। অপশন সি, চেঞ্জেস টু এ ফিক্স সাপোর্ট ইন এ কনজুগেট বিম। কনজুগেট বিমের ক্ষেত্রে এটা ফিক্স সাপোর্টে চেঞ্জ হয়ে যাবে। অপশন ডি, রিমেন্স অ্যাজ এ হিঞ্জ সাপোর্ট ইন এ কনজুগেট বিম। এটা কনজুগেট বিমের ক্ষেত্রে হিঞ্জ সাপোর্টই থাকবে। এখানে সঠিক অ্যান্সার হলো অপশন ডি, রিমেন্স অ্যাজ এ হিঞ্জ সাপোর্ট ইন এ কনজুগেট বিম। যদি এই হিঞ্জ সাপোর্টের বদলে এখানে ফিক্সড সাপোর্ট থাকতো, তাহলে সঠিক উত্তর হতো অপশন বি, ফিক্স সাপোর্টের ক্ষেত্রে রিয়েল বিমে যদি ফিক্স সাপোর্ট থাকে তাহলে সেটা চেঞ্জ হয়ে যায় ফ্রি সাপোর্টে, অ্যান্ড এটাই যদি আবার ফ্রি সাপোর্ট থাকতো তাহলে সেক্ষেত্রে অপশন সি কারেক্ট হতো, ইট ইজ চেঞ্জেস টু ফিক্স সাপোর্ট। এবার আমরা দেখে নিই হোয়াট ইজ কনজুগেট বিম। Conjugate beam is defined as the imaginary beam with the same dimensions as that of the original beam, but load at any point on the conjugate beam is equal to the bending moment at the point divided by EI. এটা BY হবে by, এখানে বলছে কনজুগেট বিম হলো একটা ইমাজিনারি বিম যেটার ডাইমেনশন অরিজিনাল বিমের সাথে সেম, বাট এর যে কোনো একটা পয়েন্টে যে লোড কনজুগেট বিমের ক্ষেত্রে সেটা কি হয়, বেন্ডিং মোমেন্ট ডিভাইড বাই ইআই। নেক্সট কোয়েশ্চেন, কোয়েশ্চেন নাম্বার 25. ফোর্স মেথড ইন এ স্ট্রাকচারাল অ্যানালাইসিস অলওয়েজ এনশিওর। এখানে বলছে স্ট্রাকচারাল অ্যানালাইসিসে ফোর্স মেথড সবসময় কি এনশিওর করে। প্রথম অপশন দেখে নিই। অপশন এ, compatibility of deformation. Option B, equilibrium of forces. Option C, kinematically admissible strains. Option D, overall safety. তো আমরা জানি যে কোনো একটা স্ট্রাকচারের ফোর্স মেথড সবসময় ইকুইলিব্রিয়াম অফ ফোর্সেস এটাকে এনশিওর করে থাকে। তাহলে এখানে সঠিক অ্যান্সার হবে অপশন বি। নেক্সট কোয়েশ্চেন, কোয়েশ্চেন নাম্বার 26. The Muller-Breslau principle for influence line is applicable for. ইনফ্লুয়েন্স লাইনের ক্ষেত্রে মুলার-ব্রেসলাভ প্রিন্সিপাল নিচের কোনটার জন্য অ্যাপ্লিকেবল? তো অপশন দেখে নেওয়া যাক। অপশন এ, সিম্পল বিমস। অপশন বি, কন্টিনিউয়াস বিমস। অপশন সি, রিডান্ডেন্ট ট্রাসেস। অপশন ডি, অল অফ দ্য অ্যাবভ। Muller-Breslau principle is applicable to all structures, determinate and indeterminate. তাহলে এখানে সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন ডি, অল অফ দ্য অ্যাবভ। সিম্পল বিমসের ক্ষেত্রে হবে, কন্টিনিউয়াস বিমসের ক্ষেত্রে হবে, অ্যান্ড রিডান্ডেন্ট স্ট্রাসের ক্ষেত্রেও হবে। নেক্সট কোয়েশ্চেন, কোয়েশ্চেন নাম্বার 27. দ্য ইফেক্টিভ লেন্থ অফ এ ফিলেট ওয়েল্ড ইজ টেকেন অ্যাজ দ্য অ্যাকচুয়াল লেন্থ। এখানে বলছে যে কোনো একটা ফিলেট ওয়েল্ডের ইফেক্টিভ লেন্থ আমরা কি ধরে থাকি, অ্যাকচুয়াল লেন্থ, অ্যান্ড অপশন এ, প্লাস twice the size of the weld, মানে actual length plus twice the size of the weld. Option B, minus twice the size of the weld, actual length minus twice the size of the weld. Option C, plus the size of the weld. Option D, minus the size of the weld. The length of the weld which is actually effective to resist load
called effective length is taken as overall length of weld minus 2 times of the size of weld in case of fillet weld as per codal provision of IS 800 2007. তাহলে IS 800 2007 দেখলে এটা জানা যাবে। এখানে বলছে কি যে আমরা যে ইফেক্টিভ লেন্থ ফিলেট ওয়েল্ডের ক্ষেত্রে ইফেক্টিভ লেন্থ যেটা লিখি, দিস ইজ অ্যাকচুয়াল লেন্থ মাইনাস টুয়াইস দ্য সাইজ অফ ওয়েল্ড। যদি সাইজ অফ ওয়েল্ডকে আমরা এস লিখি তাহলে দিস ইজ দ্য ফর্মুলা। তাহলে এখানে সঠিক অ্যান্সার অপশন বি মাইনাস টুয়াইস দ্য সাইজ অফ দ্য ওয়েল্ড। পরবর্তী প্রশ্ন, কোয়েশ্চেন নাম্বার 28. Which of the following tests compares the dynamic modulus of elasticity of samples of concrete? এখানে বলছে নিম্নলিখিত পরীক্ষাগুলির মধ্যে কোনটি কংক্রিটের ডাইনামিক মডুলাস অফ ইলাস্টিসিটি অফ স্যাম্পলস এর সাথে তুলনা করা হয়। তো প্রথমে অপশন দেখে নিই। অপশন এ কম্প্রেশন টেস্ট, অপশন বি আল্ট্রাসোনিক পালস ভেলোসিটি টেস্ট, অপশন সি স্প্লিট টেস্ট, অপশন ডি টেনশন টেস্ট। এখানে সঠিক অ্যান্সার হবে অপশন বি আল্ট্রাসোনিক পালস ভেলোসিটি টেস্ট। তো দেখে নেওয়া যাক হোয়াট ইজ আল্ট্রাসোনিক পালস ভেলোসিটি টেস্ট। An ultrasonic pulse velocity or UPV test is an in situ non-destructive test to check the quality of concrete and natural rocks. এটা কি করে? একটা নন ডিস্ট্রাকটিভ টেস্ট যেটা কংক্রিট আর ন্যাচারাল রক্স এর কোয়ালিটিকে চেক করে। In this test, the strength and quality of concrete or rock is assessed by measuring the velocity of an ultrasonic pulse passing through a concrete structure or natural rock formation. আচ্ছা, এই পরীক্ষা দ্বারা আল্ট্রাসোনিক পালসকে পাস করিয়ে তার ভেলোসিটির মাধ্যমে আমরা কংক্রিট বা ওই ন্যাচারাল রক ফর্মেশনের স্ট্রেংথ আর কোয়ালিটি যাচাই করতে পারি। This is conducted by passing a pulse of ultrasonic through concrete to be tested and measuring the time taken by pulse to get through the structure. এক্ষেত্রে কি করা হয়, এই যে পালস অফ আল্ট্রাসোনিক এটাকে পাস করানো হয় কংক্রিটের মধ্যে দিয়ে, আর টাইমটা নেওয়া হয় যে কতক্ষণ ওটা পাস করছে। হায়ার ভেলোসিটিস ইন্ডিকেট গুড কোয়ালিটি অ্যান্ড কন্টিনিউটি অফ দ্য মেটেরিয়াল। হায়ার যদি ভেলোসিটি যদি বেশি হয় তাহলে এটা আমরা ধরে নিতে পারি যে সেই মেটেরিয়ালটা মানে সেই রকটা বা সেই কংক্রিটটা ইট ইজ এ গুড কোয়ালিটি অ্যান্ড ইট হ্যাজ এ কন্টিনিউটি। While slower velocities indicate concrete with many cracks and voids. Next question, question number 29. Which one of the following states falls under the limit state of serviceability as per IS 456? বলছে IS 456 অনুযায়ী নিচের কোন স্টেটসটা লিমিট স্টেট অফ সার্ভিসিবিলিটির আন্ডারে পড়ে? অপশন এ স্টেবিলিটি আন্ডার লোড, অপশন বি লস অফ ইকুইলিব্রিয়াম অফ স্ট্রাকচার, অপশন সি ফ্লোর ভাইব্রেশন, অপশন ডি ফর্মেশন অফ দ্য মেকানিজম। এখানে সঠিক অ্যান্সার অপশন সি ফ্লোর ভাইব্রেশন। নেক্সট কোয়েশ্চেন, কোয়েশ্চেন নাম্বার 30. ফ্যাক্টর অফ সেফটি ইজ দ্য রেশিও অফ। এখানে বলছে ফ্যাক্টর অফ সেফটি নিচের কার রেশিও। প্রথমে অপশন দেখে নিই। অপশন এ টেনসাইল স্ট্রেস টু ওয়ার্কিং স্ট্রেস, অপশন বি কম্প্রেসিভ স্ট্রেস টু ওয়ার্কিং স্ট্রেস, অপশন সি বেন্ডিং স্ট্রেস টু ওয়ার্কিং স্ট্রেস, অপশন ডি ইয়েল্ড স্ট্রেস টু ওয়ার্কিং স্ট্রেস। এই প্রশ্নটা আমরা আগেও করেছি, তো আরেকবার দেখে নিই। অ্যাজ পার এলাস্টিক থিওরি অফ ডিজাইনের এলাস্টিক থিওরি অনুযায়ী দ্য রেশিও অফ ইয়েল্ড স্ট্রেস টু দ্য ওয়ার্কিং স্ট্রেস ইজ কল্ড ফ্যাক্টর অফ সেফটি। ইয়েল্ড স্ট্রেস আর ওয়ার্কিং স্ট্রেসের রেশিওকে আমরা ফ্যাক্টর অফ সেফটি বলে থাকি অ্যাজ পার এলাস্টিক থিওরি। অ্যাজ পার আলটিমেট লোড থিওরি অফ ফর স্টিল, আলটিমেট লোড থিওরির ক্ষেত্রে দ্য রেশিও অফ আলটিমেট স্ট্রেস টু দ্য ওয়ার্কিং স্ট্রেস ইজ নোন অ্যাজ ফ্যাক্টর অফ সেফটি। যদি আলটিমেট লোড থিওরি হয় তাহলে আলটিমেট স্ট্রেস টু ওয়ার্কিং স্ট্রেস
এর রেশিওটাকে আমরা ফ্যাক্টর অফ সেফটি বলতে পারি। আর যদি ইলাস্টিক থিওরি হয় তাহলে ইয়েল্ড স্ট্রেস টু ওয়ার্কিং স্ট্রেস। তো আমাদের এখানে কোথাও আলটিমেট স্ট্রেস দেয়া নেই, তাহলে অ্যাজ পার আলটিমেট লোড থিওরি এটা হবে না। যেহেতু এখানে ইয়েল্ড স্ট্রেস দেওয়া আছে, তাহলে ইলাস্টিক থিওরি অনুযায়ী আমাদের অপশন ডি ইজ কারেক্ট। তো আজকে এই পর্যন্তই। থ্যাংক ইউ ফর ওয়াচিং।